আচ্ছা, গতকাল আমরা ফরম্যাট করছি তাই না? সেলের ভিতরে ফরম্যাটের বিভিন্ন কমান্ডগুলো আমরা দেখছি। এগুলো ফরম্যাটের জন্য দরকার, কিন্তু এই যে কমান্ডগুলো দেখতেছেন আপনারা, কী কী আছে? সাম, কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, সাম ইফ, ঠিক আছে? এগুলো হলো আপনার, এগুলিকে বলা হয় ফাংশন। কি বলা হয়? ফাংশন। এটাকে আমরা একটা কালার করে রাখি। কালার এখান থেকে ক্লিক করে আমি একটা কালার করলাম, এটা একটু গাঢ় করলাম, বোল্ড করলাম, আর একটু বড় করতে পারি এখান থেকে। এটা ক্লিক করলে বড় হয়, আর এটা ক্লিক করলে ছোট হয়। তো আমরা এই ফাংশনগুলো পড়বো। ফাংশনগুলো হলো এক্সেলের ভিতরে পূর্বের থেকে এই ফাংশনগুলো তৈরি করা আছে। আমাকে আপনার ব্যবহারের জন্য আমরা কি করতে পারি, এখান থেকে এই ফাংশনগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন কোনটা কোন কাজে ব্যবহার করবেন এটা আগে প্রথমে একটু বুঝতে হবে। প্রথমটা কি আছে? সাম। সাম মানে কি করার জন্য? যোগ করার জন্য, কোনো কিছু যোগ করার জন্য। আপনারা অলরেডি যোগ একটু শিখছেনই, ইকুয়াল দিয়ে যোগ দিয়ে দিয়ে এগুলো শিখছে। আচ্ছা, আমরা আজকে ফাংশন ব্যবহার করে যোগ করা শিখব। তারপরে কাউন্ট হলো গণনা করা, কাউন্ট হলো গণনা করা। তারপরে এভারেজ মানে গড় বের করা। তারপর ম্যাক্সিমাম মানে অনেকগুলো ভ্যালু আছে, তার ভিতরে সবথেকে বড় সেটা বের করা। মিনিমাম হলো সবচেয়ে ছোট সংখ্যা বের করা। তারপরে সাম ইফ, যোগ করবে কিন্তু একটা শর্ত দিয়ে, যেমন 30-এর উপরে যারা আছে তাদের যোগ করো, বা 50-এর নিচে যারা আছে তাদের যোগ করো। সাম হলো শুধু যোগ করা, আর সাম ইফ হলো যদি যুক্ত করা, যদি দিয়ে আর কি, যে এত কম হলে এগুলি যোগ করো, এত বেশি হলে এগুলি যোগ করো, একটা কন্ডিশন থাকবে। আর সামের বেলায় কোনো কন্ডিশন নেই। আচ্ছা, ইফ হলো, ইফ ফাংশনটা এত একটা ইম্পর্টেন্ট ফাংশন যে এই ইফ ফাংশনটা প্রোগ্রামিং জগতে যারা, আপনারা কিন্তু অপারেটিং শিখতেছেন, একটা সফটওয়্যার কীভাবে চালাবেন সেটা, কিন্তু আপনারা কিন্তু প্রোগ্রামিং শিখতেছেন না। কিন্তু যারা প্রোগ্রামিং করে তাদের জন্য এই ইফ ফাংশনটাও খুব কাজে লাগে। এটা খুব একটি গুরুত্বপূর্ণ ফাংশন। ইফ বুঝলে আপনি অনেক কিছু বুঝবেন, ইফ বুঝবেন না এক্সেলের অনেক কিছু বুঝবেন না আপনি। আচ্ছা, এর আগে এগুলি করার পূর্বে আমাকে আগে যে বিষয়টা জানতে হবে সেটা হলো সিলেক্ট করা, সরি রেঞ্জ সম্বন্ধে জানতে হবে আমাদের। কী সম্বন্ধে জানতে হবে? রেঞ্জ। রেঞ্জ, রেঞ্জটা কি? রেঞ্জ হলো একটা সীমানা, একটা সীমানা। যেমন ধরেন আপনার এই যে এখান থেকে এইটুকু একটা রেঞ্জ, এইটুকু একটা রেঞ্জ। অথবা ধরেন আপনি এখান থেকে এইটুকু ধরলাম আমি, এই যে লিখছি আমি, এইখান থেকে এইটুকু আরেকটা রেঞ্জ, এগুলোকে রেঞ্জ বলে। হ্যাঁ, একটা সীমানা। এই সীমানাটা কখনো গোল হবে না, কি হবে না? রাউন্ড হবে না। সবসময় স্কোয়ার থাকবে, নয়তো আয়তক্ষেত্র থাকবে, নয়তো এরকম লম্বা থাকবে। হয় এইরকম, নয় এইরকম, নইলে স্কোয়ার থাকবে সবসময়। আর এই রেঞ্জটাকে আপনি কীভাবে ডিক্লেয়ার করবেন, যে এই রেঞ্জের নাম কি? এই রেঞ্জকে ডিক্লেয়ার করতে হলে আমরা একটা পদ্ধতি শিখতে পারি, সেগুলো নেম দিয়ে করতে পারি। আমি নেম আজকে পারবো না, আমরা আগামীকাল পারবো নেম। তো এখন আপাতত জানি যে প্রথম ঘরটা অ্যাড্রেস লিখবেন, আর শেষ ঘরটার অ্যাড্রেস লিখবেন। যেমন ধরেন এখানে এই ফাংশনটা, তাহলে রেঞ্জ বলতে কি বুঝলাম? প্রথম ঘরটা আর শেষ ঘরটা, প্রথম ঘরটা আর শেষ ঘরটা, মাঝখানে একটা কোলন বসবে, মাঝখানে একটা কোলন, যেমন এটা এরকম আর কি। এটা হলো কি? E3 কোলন F11। এটা মানে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। এইভাবে আমরা রেঞ্জকে ডিক্লেয়ার করব। আচ্ছা, এখন এই ফাংশনটা, এইখানে যে ফাংশনগুলো দেখতেছেন আপনারা, তো সাম একটা ফাংশন। এটা সিনট্যাক্স কি? সিনট্যাক্স বলতে কী বোঝায়? সিনট্যাক্স বলতে এর গঠন প্রকৃতি বোঝায়। আপনাকে আগে খালি ওই সাপের মন্ত্রের মতো মুখস্থ করলে হবে না, সিনট্যাক্সটা আপনাকে বুঝতে হবে, সিনট্যাক্সটা আপনাকে বুঝতে হবে। তো সিনট্যাক্সটা হলো এরকম, আমি দেখাই আপনাদের একটু। ইকুয়াল থাকবে, সাম থাকবে, আর এখানে থাকবে রেঞ্জ। ঠিক আছে, কন্ট্রোল সি দিলাম। এইটা এখানেও থাকবে, এইটা এখানেও থাকবে, এটা। আমি কি করতেছি? এগুলো সিনট্যাক্স লিখতেছি, হ্যাঁ, ফর্মুলা লিখতেছি আগে। দেখেন যাহাই করতেছি শেষে কি আছে? একটা রেঞ্জ আছে। আচ্ছা, এইটা, তারপরে লেফট টু, কন্ট্রোল ভি, হোম, এইটা F2,
এইগুলো হলো সিনট্যাক্স। আচ্ছা, এর পাশে আমি এখানে ফল নামাবো কারটা, এখানে নামাবো সামেরটা, এখানে নামাবো কাউন্টেরটা, এখানে নামাবো অ্যাভারেজেরটা, এখানে ম্যাক্সিমাম, এইভাবে আমরা কাজ করবো। আচ্ছা, এখানে আর কিছু উল্টাপুল্টা করে নিই আমরা। এটা দিলাম 25, এটা দিলাম 35, এটা 22, এটা 55, এটা দিলাম 95, এটা দিলাম 52, এটা হলো 50, এটা দিলাম 62, চেঞ্জ করলাম। তাহলে এখন আমরা যদি যোগ করতে চাই, আমরা জানি আমরা যোগ করা শিখছি কীভাবে, ইকুয়াল দিয়ে, তারপরে এই ঘর যোগ এই ঘর যোগ এই ঘর যোগ, এইভাবে করছি না আমরা। দেখেন এই ঘর, তারপরে যোগ এই ঘর যোগ এই ঘর যোগ এই ঘর, এইভাবে আমরা যোগ করতে পারি। দেখেন, তাহলে এই যোগগুলো করতে আপনাকে কত মেহনত করতে হচ্ছে, তাই না? এই কয়টা এখন শেষে এন্টার দিয়ে দেবো, যোগফল নেমে গেছে। কিন্তু এইভাবে আমরা যোগ করব না, আসলে এইভাবে যোগ করব না। আমরা কীভাবে করব? এই যে সাম রেঞ্জ, সাম রেঞ্জ, রেঞ্জ কি মানে কোনটুকু আপনি করবেন, ক্লিয়ার? তাহলে এখানে যে 496 হয়েছে না, খেয়াল রাখেন। তা আমরা কি লিখবো কি, ইকুয়াল, এই ইকুয়াল লিখলেন, তারপর দিবেন সাম, সাম লেখেন, প্রথম বন্ধনী দেন, এখন রেঞ্জ মানে কোত্থেকে কোন পর্যন্ত। তাহলে আমার এটা হলো E3 দিলেও ধরে ফেলবো, দেখছেন? এখন দিব আমি কোলন চিহ্ন আর লাস্টের টেবার F11, দেখেন। তাহলে এখন ব্র্যাকেটটা শেষ করব। এইটা আমার ফাংশন, ফাংশনের ভিতরে কি থাকবে, ইকুয়াল থাকবে। আমার সাম ফাংশনের সিনট্যাক্স হলো এইটা, ফর্মুলা এটা, হ্যাঁ। ইকুয়াল থাকবে, সাম থাকবে, ভিতরে কি থাকবে, রেঞ্জ মানে কোনটুকুর যোগ আপনি করবেন। তাহলে আমরা লিখলাম ইকুয়াল সাম, দিয়ে দিলাম এইটুকু। আপনি যখন আপনি যে অংশে কাজ করবেন সেই অংশ রেঞ্জটা আপনি দিয়ে দিবেন। আমরা এন্টার দিয়ে দিলাম, দেখেন সে 496 বেরিয়ে গেছে। এবার আমরা করবো কাউন্ট। কাউন্ট মানে কি জানেন, এই রেঞ্জের ভিতরে সে কতগুলো সংখ্যা সেগুলো খুঁজে বের গণনা করবে। কাউন্টের বাংলা কি বলে, গণনা করা। তাহলে আমাদের একইভাবে ইকুয়াল লিখবো, কাউন্ট লিখবো, ছোটাতে লেখেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। লিখে এখন রেঞ্জ কি আমার ওইটাই E3, আপনি যেটুকু দরকার সেটুকু দিবেন, আপনি ব্র্যাকেটটা দিবেন, এন্টার দেন। কয়টা ঘর আছে ওখানে, 18টা ঘর আছে, গুনে দেখেন কয়টা ঘর আছে ওখানে, 18টা ঘর আছে। এবার আমরা গড় বের করব, এই সংখ্যাগুলোর গড় কত। গড় তো ছোটোকালে আপনারা লেখাপড়া করে আসছেন, গড় কেমনি বের করতে হয়, যে কয়টা সংখ্যা থাকে সেগুলো যোগ করতে হবে এবং ওই সংখ্যাতে ভাগ করতে হয়, তাই না? যাই হোক, ওটা আমাদের জানা বিষয় না। আমি লিখবো অ্যাভারেজ, AVERAGE, তার মধ্যে কি রেঞ্জ E3, কোনটুকুর গড় বের করবেন, এন্টার। এটা গড় কত, 27 এটা। আচ্ছা, এবার আসেন ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে কি, ওর ভিতরে সবচেয়ে বড় যে, ওর ভিতরে সবচেয়ে যে বড়, তাকে কোনো রেঞ্জের ভিতরে সবচেয়ে বড় নাম্বারকে সে খুঁজে বের করে আনবে। এটা কার কাজ, এটা ম্যাক্সিমামের কাজ, ম্যাক্সিমাম। তাহলে আমরা লিখবো MAX, ম্যাক্সিমাম পুরো লেখার দরকার নেই, ম্যাক্স লিখলেই হয়ে যাবে। আবার আপনি আবার অ্যাভারেজের AVE লেখেন না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? কাউন্টের 3টা লেখেন না, হবে না, পুরোটা লিখতে হবে। খালি ম্যাক্স আর মিনিমামের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটু সংক্ষেপ করে লিখতে পারেন। আচ্ছা, ম্যাক্স দিলে আমার ওইটা রেঞ্জ কোনটা, E3 কোলন, ভুল হলে তো আপনি দেখাই দিচ্ছে কোথেকে কোন পর্যন্ত হচ্ছে, 11 দেন, এন্টার। এবার মিনিমাম সবচেয়ে বড় কে, 95, দেখছেন? এবার আসেন মিন, ব্র্যাকেট দেন, E3 কোলন F11, এন্টার। এইবার আসেন সাম ইফ, সবচেয়ে ছোট হলো 10। এখন মজার বিষয়, 10-এর জায়গায় আপনি যে কোনো একটা ভিতরে 2 লেখেন, যে এন্টার দেন, সব পরিবর্তন হয়ে যাবে, হবে না? কারণ কি ছিলেন, 10-এর জায়গায় 2 লিখলাম, তাহলে এখানেও কি হয়ে যাবে, দেখেন সব কিছু পরিবর্তন হয়ে গেছে। কারণ কি, ও রেঞ্জের কাজ করতেছে। এখানে পরিবর্তন করবেন, অটোমেটিক এখানে পরিবর্তন হতে থাকবে। এখানে 95 আছে, এখানে আবার মনে করেন 120 দিয়ে দিলাম, তাহলে 95 বাদ যাবে, এখন কি আসবে, 120 চলে আসবে, গড়টাও হতে পারে। এটা খুবই মজার বিষয়। এই ছোট্ট ছোট্ট পড়াগুলো বুঝেন, এক্সেলটা অনেক কিছু করতে পারবেন। এখানে কোনো কিছু বোঝার অসুবিধা হয়েছে, জাস্ট খালি কী করবেন, আপনাকে সিনটেক্সটা বুঝতে হবে আমাদের। হ্যাঁ, এটা বোঝা কোনো কঠিন কাজ না, এগুলো মুখস্থ রাখতে হবে একটু। এটা কি সাম, কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, সাম ইফ। এখন এখানটায় এটা বাকি আছে সাম ইফটা, সে তো ওইটার মতোই, কিন্তু এই ক্ষেত্রে একটু কথা আছে। সাম ইফ, ফার্স্ট ব্র্যাকেট দেন। এখন প্রথমে কি, সামে প্রথমে রেঞ্জ লাগবে, এখানে প্রথমে কি লাগবে, একটা রেঞ্জ দিতে হবে। রেঞ্জটা আমার হলো E3 কোলন F11। এইবার আপনার শর্তটা লিখে দেন। এইবার কি
শর্ত। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, যখন আপনার ফাংশনটা লিখবেন নিচে দেখেন দেখাচ্ছে আপনাকে, ও আপনাকে কি করতেছে, ও আপনাকে সহযোগিতা করতেছে। খুব খেয়াল করেন, এইটা দেখে আপনি সহজে লিখে ফেলতে পারেন। প্রথমে কি ছিল, সামিফ, আমি তো সামিফ লিখছি, তারপর রেঞ্জ লেখা ফেলাইছি, এবার বলতেছি কি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া মানে কি, আপনার শর্তটা কি। আমি বললাম যে 50-এর উপরে যারা আছে তাদেরকে যোগ করো, 50-এর উপরে। তাহলে কি শর্ত কি দিলাম, ইজ গ্রেটার দ্যান 50, ব্র্যাকেট শেষ। তাহলে কি দাঁড়ালো, যে এইটুকুর ভিতর থেকে আমার যেটুকু সিলেক্ট করা আছে রেঞ্জ, এইটুকুর ভিতরে যারা 50-এর উপরে তাদের যোগ করবে। হ্যাঁ, তাহলে প্রথমে কি দিতে হবে, সামিফ লিখতে হবে, প্রথমে ক্রাইটেরিয়া, সরি প্রথমে রেঞ্জ কোনটুকুর ভিতর থেকে করবো আমরা, আর তারপরে কি থাকবে আমার শর্ত। আমি যেহেতু এখানে 50-এর বেশি বেশি চাচ্ছি, এই জন্য আমরা ইজ গ্রেটার দ্যান 50 দিলাম, যে এখানে আপনি এন্টার দেন। বুঝছেন। ক্রাইটেরিয়া, আচ্ছা এই যে আমাদের ভুল হয়েছিল, দেখেন ভুলটা কি ছিল, জাস্ট ওটাকে একটা ইনভার্টেড কমার ভিতর দিতে হবে। এই ফর্মুলা ফাংশনগুলো এত মারাত্মক, যেটা আপনাকে কী করতে হবে, একটু কোনো কিছু বাদ করলে এগুলো হবে না। যেটা আমি ভুলে গেছিলাম, যেখানে আপনি যে কন্ডিশনটা দিবেন, ক্রাইটেরিয়া দিবেন, যে শর্ত, সেই শর্তটা কী করতে হবে, ইনভার্টেড সিঙ্গেল দিলে হবে না, ডাবল কোটেশনের ভিতরে আটকে দিতে হবে। তাহলে এখানে বুঝে আসলো কি, দেখেন ইকুয়াল সাম ইফ, তারপর আমার রেঞ্জটুকু থাকবে, এরপর আপনার শর্ত বলে দেন যে 50-এর উপরে যারা, এটা হলো তাদের করবে, এন্টার দেন, বাস তাহলে হয়ে যাবে। এখন যদি আমি বলি যে 50-এর নিচের যারা, তাহলে কি করবো আমরা, তাহলে স্মলার দেন হবে, তখন এন্টার দিব। দেখেন আপনি এখন 100 যারা 50-এর কম আছে তাদের যোগগুলো করছে এখান থেকেও, যাদের 50-এর কম আছে। এইগুলো আমাদের সাম ইফ। সাম ইফটা করতে হলে কী করতে হবে, আমরা এটা আবার দেখি, যে প্রথমে লিখতে হবে সাম ইফ, তারপরে ব্র্যাকেট দিতে হবে, তারপরে আমার রেঞ্জটুকু কোনটুকুর ভিতর থেকে আপনার কাজটা করবেন, তারপরে আমার ক্রাইটেরিয়া, আমার শর্ত দিতে হবে। আর শর্তটা কী করতে হবে, ইনভার্টেড কমার ভিতরে লাগিয়ে দিতে হবে। আচ্ছা, এবার আসেন ইফ। এখন ইফের এই যে, সরি এখানে আমি ইফ লিখে রেঞ্জ লিখছি, এটা রেঞ্জ হবে না, এটা হবে, এখানে হবে কন্ডিশন, তারপর হবে ট্রু ভ্যালু, তারপরে হবে ফলস ভ্যালু। এইটা তো এইটার যোগটা তো আমরা এখানে লিখতে পারতেছি না, জায়গা না, এটা দেখা যাবে না, তাহলে আমি এটা নিচে বসে এখানে যোগটা করব। এইটা হলো, খুব ভালো করে আপনি বুঝে নেন আমার কথাটা, যে ইকুয়াল ইফ একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশন যদি মানেও, কন্ডিশনটা যদি ফুলফিল করে বা মানে, তাহলে এই ভ্যালু দেখাবে, এখানে যা আছে তাই দেখাবে। আর যদি না মানে তাহলে কি দেখাবে, এইটা দেখাবে, পরের ভ্যালুটা দেখাবে, তার মানে ফলস ভ্যালু দেখাবে। যদি মানে তবে এখানে যা আছে তাই দেখাবে, যদি না মানে তাহলে এখানে যা আছে তাই দেখাবে। আর একটু সহজ করি, যেমন আপনার প্যারেন্টসরা, পিতামাতা আপনাকে বললো যে তুমি যদি ভালো করে লেখাপড়া করো, তো এটা কি আপনার শর্ত, কি শর্ত দিল আপনাকে, যদি তুমি ভালো করে লেখাপড়া করো। তাহলে যদি, আসলে যদি সমস্যার সমাধানের জন্য ইফ ফাংশনটা, যে কোনো যদি সমস্যা সমাধান আপনি কীতে করতে পারবেন, এই ইফ দিয়ে করতে পারবো আমরা। যেমন আপনার প্যারেন্টস আপনাকে বললো যে তুমি যদি ভালো করে লেখাপড়া করো, বা তুমি যদি ফার্স্ট ডিভিশন পাও, তবে তোমাকে আমি একটা মোবাইল কিনে দেবো, আর নয়তো কিনে দেবো না। তাহলে এখানে কী দাঁড়ালো আমার কথাটা, কন্ডিশন কি, ফার্স্ট ডিভিশন পাইতে হইব, ফার্স্ট ডিভিশন পাইলে আপনার কী দিব, একটা মোবাইল দিবে, আর না পেলে আপনার মোবাইল কপালে জুটবে না। তাহলে এখানে কী দাঁড়ালো, শর্ত আমার কি, কন্ডিশনটা কি, কন্ডিশনটা কি আমার, যে আমাকে ফার্স্ট ডিভিশন পেতে হবে, আর পেলে কি আমি এখানে একটা মোবাইল পাবো, আর না পেলে মোবাইলটা পাবো না। এই তো কথাটা। দেখেন এইটা যদি আমি কাজ যেভাবে লিখতে চাই ফাংশনটা, যে এই ঘরে আমি লিখলাম ফার্স্ট ডিভিশন, এখন এখানে আমি ফর্মুলা বের করতেছি। দেখেন বলতেছি আমি ইফ যদি এই ঘরটা ওই ঘরটা ইকুয়াল কি হয়, ফার্স্ট ডিভিশন হয়, তাহলে কি হবে, তাহলে আপনি পাবেন একটা মোবাইল, সরি ইউ গেট এই মোবাইল ফোন। হ্যাঁ, আর তা না হলে কি পাবে, ইউ ডোন্ট গেট এ মোবাইল, আপনি মোবাইল পাবেন না, শেষ। দেখেন এখানে আমি এইটাকেই লিখছি, ইকুয়াল
যদি, হ্যাঁ, এখন লিখছি কন্ডিশন। কন্ডিশনটা কি, যে এই ঘরটা ফার্স্ট ডিভিশন থাকতে হবে। কি দিলাম, এই ঘরটা ইকুয়াল মানে কি সমান, এই ফার্স্ট ডিভিশন যদি এই ঘর থাকে তাহলে কি দেখাবে, যদি থাকে তাহলে এটা দেখাবে, আর না থাকলে এটা দেখাবে। তাহলে আপনি কি ফার্স্ট ডিভিশন আসছে না, আসছে তো ফার্স্ট ডিভিশন, তাহলে আমি এন্টার দেন, ইউ গেট এ মোবাইল ফোন। যেহেতু এখানে কি আছে, ফার্স্ট ডিভিশন আছে। যদি এখানে ফার্স্ট ডিভিশন না থাকে, কথার কথা, আমি এখানে 20 দিলাম, সেকেন্ড ডিভিশন পাইছেন আপনি, তাহলে কি দেখাবে এই জায়গায়, ইউ ডোন্ট গেট এ মোবাইল, তাই না? এন্টার দেন, দেখেন আসছে ইউ ডোন্ট গেট এ মোবাইল। খুব কঠিন লাগবে প্রথমে, কিন্তু বিষয়টা একটু খুব বাসায় ভালো করে বুঝতে হবে। বিষয়টা খুবই সোজা। দ্যাট মিনস কি, একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশন মানলে এটা দেখাবে, না মানলে এটা দেখাবে। আচ্ছা, আমি ছোটো করে আরেকটু বিষয় দেখাই আপনাদেরকে। যেমন এখানে আমি আরেকটু উদাহরণ দিব। আমি দিলাম এখানে একটা নেম দিলাম, এখানে দিলাম টোটাল নাম্বার, আর এখানে দিলাম রেজাল্ট। কথার কথা, হ্যাঁ, এখানে নাম দিলাম রহিম, করিম, টোটাল নাম্বার পাইছে একটা দিয়ে থাকেন, মনে করেন যে আমরা, ও পাইছে 500, ও পাইছে 720, ও পাইল 600, ও পাইল 450, ও পাইল 320। এখন এই জায়গাটায় এটাকে আমরা সেন্টার করে দিতে পারি, ইচ্ছা করলেই সেন্টার করে দিলাম। এইটাকে আমি একটু ফরম্যাট করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে সব সেন্টারে দিয়ে দিলাম এবং গাঢ় করে দিলাম। আর এখান থেকে এইটুকুকে ধরে আমরা কি করতে পারি, একটা বর্ডার দিয়ে দিতে পারি, তাই না? এখান থেকে আমরা এসে অল বর্ডার দিয়ে দিবেন, অল বর্ডার, ব্যাস। এখন এইখানটা আমরা রেজাল্ট বসাবো, এখানটা রেজাল্ট বের করবো আমরা, কে কত কোন ডিভিশন পাইছে। এখন একটা শর্ত আপনাকে দিয়ে দিবে, যে ইজ গ্রেটার ইকুয়াল 750 পাইলে কি পাবে, সে স্টার পাবে। কত পাইলে, 750-এর বেশি অথবা 750, ইজ গ্রেটার দেন ইকুয়াল, দুইটা বিষয় বোঝানো হয়েছে, ইজ গ্রেটার দেন ইকুয়াল। আচ্ছা, তাহলে আবার দিলাম আমরা একটা, যে এবার যদি 600 দেন, যে 600-এর বেশি কিংবা 600 সমান, তাহলে কি পাবে, ফার্স্ট ডিভিশন। তারপর দিলাম আমরা আপনার 400-এর বেশি বা ইকুয়াল, 450-এর বেশি বা 450 পেলে সে কি পাবে, সেকেন্ড ডিভিশন পাবে। তারপর দিলাম হলো আপনার ইকুয়াল 330, তাহলে পাবে থার্ড ডিভিশন, আর নাহলে কি ফেল। কয়টা কন্ডিশন আছে এই জায়গায়, 4টা কন্ডিশন। প্রথমটা বলা হয়েছে কি, যে কেউ যদি 750-র বেশি কিংবা 750 পায়, এখানে দেন ইজ গ্রেটার দেন ইকুয়াল দুইটা আছে, 750-র বেশি অথবা 750 পেলে সে কি পাবে, স্টার। আর যদি কেউ 600 পায় তাহলে ফার্স্ট ডিভিশন, 450 পেলে সেকেন্ড ডিভিশন, 330 বা 330-এর বেশি পাইলে থার্ড ডিভিশন। এখন এগুলা কেউ যদি না মানে কোনোটা, তখন সে কি, সে তখন ফেল। তার মানে কি, 750-এর উপরে গেলে তো স্টারই, আর নিচে আছে 330, কেউ যদি 330-এর কম পায় তাহলে কি, ফেল। আচ্ছা, এইটা এখন দেখেন, এখানে আমরা বের করব, কিসের উপর বের করব, টোটাল নাম্বারের উপরে, টোটাল নাম্বারের উপরে। এর আগে হয়তো আরও সাবজেক্ট থাকতে পারে, ওটা আপনি যোগ করে টোটাল এভাবে বসায় নিলেন। আচ্ছা, এখন এই জায়গায় আসেন ইকুয়াল, আমি ব্যবহার করব ইফ, যদি, কোন ঘরটা, এই ঘরটা, কারণ এটা তো আমার টোটাল নাম্বার, এই ঘরটা যদি ইজ গ্রেটার বড় এবং সমান হয় কার, 750-এর, এই গেল প্রথম কন্ডিশন। কি গেল, প্রথম কন্ডিশন। এটা তার কন্ডিশন যদি মানে তাহলে কি দেখাবে, স্টার দেখাবে। তাহলে স্টারটা আমরা ইনভার্টেড কমার ভিতর দেব। কেন ইনভার্টেড কমার ভিতর দেব, এর কারণ হলো যখনই আপনি কোনো রেজাল্ট এই ABCD দিয়ে পাইতে যাবেন, স্ট্রিং দিয়ে, হ্যাঁ, তাহলে সেটা আপনি ইনভার্টেড কমার ভিতর দিতে হবে। কিন্তু যদি আপনি 50 বা 60 এরকম কিছু দেখাতে চান নাম্বার, তাহলে আপনাকে ইনভার্টেড কমা দিতে হবে না। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা কন্ডিশন লিখে ফেললাম, 1 নাম্বারটা আমাদের হয়ে গেল। এবার 2 নাম্বার আসেন, এইটা একই নিয়ম স্যার, একই, দেখেন ইফ C16 এই ঘরটা যদি কত হয়, কথা মুখে কথা বলেন একটু, আমাদের কত দিচ্ছি আমরা, 600, এখানে 600, তাহলে কি পাবে, তাহলে পাবে ফার্স্ট ডিভিশন গেল। আরেকটা শেষ হয়ে গেল, ইফ যদি কোন ঘরটা আমার C16,
কারণ এই ঘরের উপর ভিত্তি করেই সব বের হবে রেজাল্ট। এবার এইটা হবে ইজ গ্রেটার দেন ইকুয়াল, আসেন 450, তাহলে পাবে সেকেন্ড। কয়টা হয়ে গেল আমাদের? 3টা। আচ্ছা, এরপর আবার আসেন আরেকটা, ইফ যদি আমার C16 ঘরটা ইজ গ্রেটার দেন ইকুয়াল 330 হয়, তাহলে পাবে থার্ড। এখন দেখেন আমাদের শেষ কন্ডিশন, সব শেষ। এখন লাস্টের খালি ফেলটাকে লিখে দিব। কয়টা ইফ ব্যবহার করা হয়েছে এই জায়গায় দেখেন তো? 4টা। কয়টা ইফ? 4টা। সে 4টা ইফ ব্র্যাকেট দিয়ে দেন। দেখেন আবার রিভিউ করি আমরা। যদি কোন ঘরটা আমার এই ঘরটা C16, এই ঘরটা যদি 750 কিংবা 750 বেশি হয় তাহলে দেখাবে স্টার। তারপরে C16 যদি 600 বা 600 বেশি হয় তাহলে ফার্স্ট ডিভিশন। C16 যদি 450 বা 450 বেশি হয় তাহলে সেকেন্ড ডিভিশন। C16 যদি 300 বেশি বা 350, 330 বেশি বা সমান হয় তাহলে দেখাবে থার্ড ডিভিশন। যদি এগুলো কোনোটাই না মানে তাহলে কি দেখাবে? ফেল দেখাবে। এন্টার দেন। সে কি পাইছে? সেকেন্ড ডিভিশন পেয়েছে। আচ্ছা, এবার আমি এটাকে একটু সেন্টার করে দিই। এখন একটা বের করছেন না, আর বের করতে হবে না। কি করতে হবে? এই কোনায় ধরে টান দিলেই হয়ে যাবে। একজন ফেল মারছে কেন? কারণ সে 320 পাইছে। দেখেন এত বড় কঠিন অঙ্কটা কত সহজেই এইভাবে আপনাদের কি বের করা হয়? রেজাল্ট বের করা হয়। একটা খালি বের করে বাংলাদেশের মধ্যে যদি 10 লক্ষ ছাত্র থাকে, একটা নেই কি শেষ। এভাবে আমরা ইফ ফাংশনকে করব। এইটা না বুঝলে এক্সেলের ভিতরে আপনাদের বইটা কিনেন দয়া করে আজকে, দেখবেন যে ওর ভিতরে খালি এইটারই পড়া। তার মূল পড়া হলো এইটুকু। কোনটুকু? এই যে এইটুকু ইফ ফাংশন, এইটুকু। আর এটা হলো একটার জন্য। এটা কয়টার জন্য? একটার জন্য। যদি একাধিক থাকতো তাহলে কি হতো? আমি সিনট্যাক্সটা লিখে দিই আপনাদেরকে, দেখেন। তাহলে ইফ আসবে, ছোট হাতের বড় হাতের লেখেন, কোনো সমস্যা নেই। প্রথমে থাকবে হলো কন্ডিশন 1, প্রথমে হলো একটা কন্ডিশন। তারপরে কি থাকবে? ট্রু ভ্যালু। হ্যাঁ, তাহলে আসেন T1, এটা হলো একটা কন্ডিশন গেল, কমা দেন, ইফ দেন। এবার কন্ডিশন 2 আর ট্রু ভ্যালু T2, 2 নম্বর ভ্যালুটা আর কি। এবার আসেন ইফ দেন, তারপর আসেন কন 3 T3। আরেকটা আমরা দিলাম ইফ যদি কন্ডিশন 4 নম্বর কন্ডিশন দিলাম। এটা এই যে আমাদের কন্ডিশনগুলো ব্যবহার করছে ওগুলো এখানে বসবে আর কি। কন্ডিশন 4, তাহলে হবে T4। ধরেন আমার আর নাই, ঠিক আছে, আমার আর নাই, তখন এখানে বসবে ফলস ভ্যালুটা, ফলস ভ্যালু। এখন যে কয়টা ইফ ব্যবহার করছি সেই কয়টা ব্র্যাকেট, এক কথাই শেষ। যে কয়টা ইফ ব্যবহার করব সেই কয়টা। এবার এন্টার দিয়ে দিলাম। এইটা হলো আমার কি? সিনট্যাক্স। আমি যেখানে ব্যবহার করছি এই যে এটা বের করছি, যে এই দেখেন এইটা F2 দেন। F2 দিলে দেখা যায় ফর্মুলা। F2 দিলে ওর ভিতরে কী ফর্মুলা ব্যবহার করছেন আপনি দেখতে পারবেন। এই দেখেন, যে কোনোটার ভিতরে আপনি কোনোটার ভিতরে যদি ফর্মুলা ব্যবহার করেন না, এখানে তো দেখাই যাবে উপরে। এটাকে বলা হয় ফর্মুলা বার। ফর্মুলা বারে এই সেলটার আসল চেহারা দেখা যায়। ফর্মুলা বারে কোনো সেলের আসল চেহারা দেখা যায়। কিন্তু এখানেই যদি আপনি দেখতে চান তাহলে F2 দিবেন। কিবোর্ডের কি দিবেন? F2 দেন, দেখেন ওটা বের হয়ে গেছে। আবার স্কেপ দিয়ে দেন, ও চলে যাবে।